আজকের আলোচ্য বিষয় হলো দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিং এর লেখা। লাস্ট রাইড টুগেদার, দ্য লাস্ট রাইড টুগেদার, দাটা বলবে, দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনিং। এই যে কবিতাটি রয়েছে এটির সোর্সটাকে মনে রাখা দরকার। মেন অ্যান্ড উইমেন ভলিউম 1, এই একটা কবিতার বই থেকে এটাকে পিক আপ করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে। কত সালে প্রকাশিত? 1855 সালে প্রকাশিত। এখন যদি টাইপের কথা বলি, কবিতাটা কি ধরনের কবিতা, তাহলে এটা একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হলো এমন এক ধরনের কবিতা যেখানে একটা সিঙ্গেল স্পিকার থাকবে, সাইলেন্ট লিসনার থাকবে, মানে কোনো একজন ব্যক্তি কথা বলবে এবং তার কথাগুলো শুনবার জন্য একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি থাকবে। অ্যাব্রাপ্ট বিগিনিং থাকবে, হঠাৎ করে শুরু হবে কবিতাটা, রিথরিক থাকবে কবিতার মধ্যে, তবে সেটাকে ড্রামাটিক মনোলগ বলবো। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, একটা ড্রামাটিক মনোলগে ড্রামাটিক কোয়ালিটি থাকতে হবে। কি থাকতে হবে? ড্রামাটিক কোয়ালিটি। এবং সেই জন্য নাম দেওয়া হচ্ছে ড্রামাটিক, তার কারণ ড্রামাটিক মনোলগ, ড্রামা কোয়ালিটি থাকতে হবে। এবং মনোলগ মানে কোনো একজন ব্যক্তি কথাটা বলবে, সেই জন্য নাম হচ্ছে ড্রামাটিক মনোলগ, মানে ড্রামা প্লাস পোয়েম, এক কথায় বলতে গেলে ড্রামাটিক মনোলগ। এই যে কথাটি, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির টাইটেলটাকে একটু বোঝা যাক, মানে শিরোনামটিকে বোঝা যাক। দ্য লাস্ট রাইড টুগেদার। লাস্ট মানে কি? শেষবারের মতো। রাইড মানে কি? ঘোড়ায় চাপা, রাইডিং করা। টুগেদার মানে কি? একসাথে, মানে শেষবারের মতো ঘোড়ায় চড়া একসাথে। এইটা হলো শিরোনাম। এবারে এখানে যে ঘোড়ায় চড়ার কথা বলছে, এখানে কিন্তু আক্ষরিক অর্থে ঘোড়ায় চড়ার কথা বললেও সেটা কিন্তু হর্স রাইডিং নয়। এক্ষেত্রে বলা হচ্ছে এখানে হর্স রাইডিং নয়, বাট হ্যাভিং এ ফিজিক্যাল রিলেশনশিপ, রাদার টু সে হ্যাভিং সেক্স, দ্যাট ইজ দ্য লাস্ট রাইড। এবার কনটেক্সটটাকে বোঝা যায়। কনটেক্সটটা কি? এখানে একটা রিলেশনশিপ চলেছে বহুদিন পর্যন্ত প্রেমিক এবং প্রেমিকার মধ্যে। দ্য লাভার অ্যান্ড দ্য লেডি লাভ হ্যাড এ বিউটিফুল রিলেশনশিপ ফর এ লং টাইম। অনেক দিন সম্পর্ক চলেছে, কিন্তু আজকে প্রেমিকাটি এসেছে এবং সে বলছে যে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। এই কথা শুনে যে প্রেমিক রয়েছে সে তখন রিজেক্টেড লাভার হয়ে গেল, তার রিজেক্টেড লাভার হয়ে গেল, কারণ তাকে রিজেক্ট করে দিয়েছে। এই যে তার রিজেক্টেড লাভার আছে, মানে প্রত্যাখ্যিত প্রেমিক যে রয়েছে, সে কিন্তু কোনো হাইপ করছে না, মানে হাওমাও করে কাঁদতে শুরু করছে না না না, অমনি কিছু করছে না, বরং সে খুব স্বাভাবিকভাবে শান্ত মস্তিষ্কে ওই কথাটিকে শুনছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার সামনে একটা প্রশ্ন রাখছে এবং একটা দাবি রাখছে। এখান থেকে কবিতাটা শুনে, মানে বলতে গেলে একটা প্রেম দীর্ঘদিন চলেছে, মেয়েটি এসে আজকে বলছে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, তখন প্রেমিকটা সেটিকে স্বাভাবিকভাবে নিচ্ছে এবং তার সামনে একটা দাবি রাখছে। দাবিটা কি? হোয়াট ইজ দ্য ক্লেম? সেই দাবিটা কি? যে শেষবারের মতো আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করো। সো সেটাকেই বলছে লাস্ট রাইড টুগেদার। চলো শেষবারের মতো রাইডিং করবো আমরা, মানে হ্যাভিং সেক্স ফর দ্য লাস্ট টাইম। এইটা খেয়াল রাখবে, এই যে লাস্ট রাইড টুগেদারটা কেন এত ইম্পর্টেন্ট? এই যে শেষবারের মতো রাইডিং করতে চাইছে কেন? তার কারণ কোনো জিনিস শেষবারের মতো তুমি যদি জানো যে এটা আমার শেষবার হচ্ছে, সেটাকে তুমি ম্যাক্সিমাম এনজয় করার চেষ্টা করো। সেটা যত না ফিজিক্যাল এনজয়মেন্ট, তার থেকে অনেক বেশি ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল এনজয়মেন্ট। মানে সেটা শারীরিক যতটা না খুশি দেয়, তার থেকে মানসিক এবং আধ্যাত্মিক খুশির ব্যাপারটা বেশি থাকে। অ্যাজ অ্যান এক্সাম্পল, তুমি অনেকবারই স্কুলে গেছো, সে তো প্রত্যেক দিনই স্কুলে গেছে, কিন্তু যেদিন লাস্ট দিন তুমি স্কুল যাচ্ছ, তুমি জানো আজকের পর আমি আর স্কুল যেতে পারবো না, দিস ইজ মাই লাস্ট টাইম ভিজিট টু মাই স্কুল, সেই দিনটা স্কুল যাওয়াটার একটা গুরুত্ব আলাদা। তুমি রোজই ওই বেঞ্চটাতেই বসেছো প্রত্যেক দিন, কোনোদিন সেটা স্পেশাল মনে হয়নি, ভালো লাগতো, বসতে ভালো লাগতো। কিন্তু যেদিন তুমি জানো যে এইটা আজকে আমার লাস্ট টাইম স্কুল, এরপর আমি কলেজ চলে যাব, লাস্টবারের মতো ওই বেঞ্চটাতে আমি বসছি, যতটা না তোমার শরীরটা সেটাকে উপভোগ করবে বসাটা, তার থেকে সেটা ইমোশনাল, ব্যাপারটা অনেক বেশি ইমোশনাল, আবেগপূর্ণ। এখানেও ঠিক সেই রকম লাস্ট রাইডিংয়ের ব্যাপারটা যতটা না ফিজিক্যাল সেন্সেশন, যতটা না
তার থেকে অনেক বেশি ইমোশনাল অ্যাপিল, স্পিরিচুয়াল ভ্যালিউজ রয়েছে সেটার মধ্যে, সেই জন্য লাস্ট রাইড টুগেদার। বলো বুঝতে পারলে কেন? এইটুকু বোঝা গেছে? এভরিবডি গেছে? ক্লিয়ার? ওকে, শুরু করলাম এবার কবিতা। আই সেড, আমি বলি। আই, এখানে আইটা কে? এখানে হচ্ছে দ্য রিজেক্টেড লাভার। আই হলো দ্য রিজেক্টেড লাভার। আই সেড দেন ডিয়ারেস্ট, তাহলে আমি বলি হে প্রিয়তমা। ডিয়ারেস্ট মানে প্রিয়তমা বা সব দিকে প্রিয়। সিন্স দিস ইজ সো, যেহেতু এটাই বাস্তব। কোনটা বাস্তব? সিন্স দিস ইজ বা সিন্স ইট ইজ সো, যেহেতু এটাই বাস্তব, মানে এই মানে এই ব্রেকআপটাই বাস্তব। ব্রেকআপ হয়ে গেছে, আজকে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপটাই রিয়েলিটি, ও বুঝে গেছে যখন, তখন সে বলছে, দ্য রিজেক্টেড লাভার বলছে, আই সেড দেন, আমি তাহলে বলি, ডিয়ারেস্ট প্রিয়তমা, সিন্স ইট ইজ সো, যেহেতু এটাই বাস্তব। সিন্স নাও অ্যাট লেন মাই ফেট আই নো, সিন্স তাহলে, নাও এখন, অ্যাট লেন ফাইনালি, অ্যাট লেন মানে ফাইনালি, তাহলে এখন আমি জানি যে ফাইনালি মাই ফেট আই নো। আই নো মানে আমি জানি, মাই ফেট মানে আমার ভাগ্যকে, তাহলে আমি বুঝতে পারলাম, ফাইনালি আমি বুঝতে পারলাম যে এই সম্পর্কটা কি জায়গায় পৌঁছালো। এটা 2 নম্বর লাইন। আবার বলি, আই সেড, আমি বলছি, আমি বলতে এখানে দ্য রিজেক্টেড লাভারের কথা বলছে। দেন ডিয়ারেস্ট প্রিয়তমা, সিন্স ইট ইজ সো, যদি এটাই বাস্তব হয়। সিন্স নাও তাহলে এখন থেকে, অ্যাট লেন্থ ফাইনালি, মাই ফেট আই নো, আমি আমার ভাগ্যকে জানতে পারলাম, যে প্রেম সম্বন্ধ বিষয়, এই সম্পর্কের বিষয়ে আমার ভাগ্যটাকে আমি বুঝতে পেরে গেলাম, যে এটা ব্রেকআপে পর্যবেসিত হলো, এর বেশি কিছু নেই, আমি বুঝতে পেরে গেলাম। সিন্স নাথিং অল মাই লাভ এভেল, যেহেতু এতদিন ধরে ভালোবাসা করলাম কিন্তু সেখান থেকে কিছুই আমি অর্জন করলাম না। নাথিং, কোনো কিছুই, এভেল মানে অর্জন করা, কোনো কিছুই তো অর্জন করা হলো না। তোমার টাইম দিলাম, সময় দিলাম, ঘুরলাম, গিফট দিলাম, নাকি তোমার সাথে ঘোরাঘুরি হলো, সবই হলো, কিন্তু অর্জন তো কিছুই হলো না। অর্জনের নামে অশ্বডিম্ব, নাকি ঘোড়ার ডিম। তো যাই হোক, তাহলে সিন্স নাথিং অল মাই লাভ এভেল, আমার প্রেম যেহেতু কিছুই অর্জন করলো না। সিন্স নাথিং অল মাই লাভ এভেল, যেহেতু আমার প্রেম কিছুই অর্জন করলো না। সিন্স অল মাই লাইফ সিমড মিন্ট নট ফর ফেল, এবং মনে হচ্ছে যেন পুরো জীবনটাই ব্যর্থ মনে হচ্ছে, যেন মনে হচ্ছে মাই লাইফ সিমড মিন্ট ফর ফেল, যেন আমার মনে হচ্ছে পুরো জীবনটা এই মুহূর্তে মনে হচ্ছে টেম্পোরারি। এই কথাটা হঠাৎ করে শোনার পর যে আজকে ব্রেকআপ করছি, যখন তার গার্লফ্রেন্ড বলছে, সে বলছে আমার পুরো লাইফটাই আমার মনে হচ্ছে যেন ব্যর্থ হয়ে গেল। সিন্স দিস ওয়াজ রিটেন, কিন্তু এটাই তো ভাগ্যে লেখা ছিল। দিস ওয়াজ রিটেন অন আওয়ার ফোরহেড, এটাই যেহেতু ভাগ্যে লেখা ছিল। রিটেন মানে লেখা ছিল, ভাগ্যে এটাই যেহেতু লেখা ছিল। সিন্স মানে যেহেতু, রিটেন মানে লেখা ছিল, যেহেতু এটাই লেখা ছিল। নিড মাস্ট বি, এটাই হতো, এটাই হতো, যেহেতু এটাই ভাগ্যে লেখা ছিল, এটাই হতো। মাই হোল হার্ট, তাই এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, যেহেতু এটাই ভাগ্যে লেখা ছিল, তাই এটাই হতো। মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লিস, আমি হৃদয় থেকে তোমাকে আশীর্বাদ করছি, বা আমি হৃদয় থেকে তোমার ভালো চাইছি। যা যা পাখি উড়ে যা, তুই নিজের মতো উড়, নাকি? তাহলে কি আমি হৃদয় থেকে, মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লিস, আমার পুরো হৃদয় থেকে আমি তোমাকে ব্লেসিং করছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমার ভালো চাইছি, তুমি স্বাধীন হও, যাও ঘুরে বেড়াও। ইয়োর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, আর তোমার নাম, আজকে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তোমার নাম, ইয়োর নেম ইন প্রাইড, আমি যতবারই নেব ভালোভাবে নেব, অহংকারের সাথে নেব। তোমার নামটাকে আমি খারাপ করবো না, কুলসিত করবো না, বিরাট বাজে মেয়ে, ফালতু মেয়ে এমনি বলবো না। বুঝতে পারলি কিনা? ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, আমি প্রাইডের সাথে নেব, অহংকারের সাথে নেব, গর্বের সাথে নেব, এবং থ্যাঙ্কফুলনেস, আমি তোমার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবো। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন প্রাইড আর কেন থ্যাঙ্কফুল? তার কারণ হচ্ছে এত সুন্দর লেডির সাথে আমি 6 বছর প্রেম করলাম, এইটার জন্য আমার প্রাইড আছে একটা। আর থ্যাঙ্কফুল কারণ তুমি আমাকে অ্যালাউ করলে এতদিন ধরে, তুমি আমাকে অনুমতি দিলে এতদিন ধরে তোমার সাথে প্রেম করার জন্য, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তাই তোমার নাম আমি যখনই নেব ব্রেকআপের পরেও, আমি সর্বদা প্রাইডের সাথে নেব এবং কৃতজ্ঞতার সাথে নেব। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, আই ক্লেম। তবে একটা দাবি আছে, একটা দাবি আছে, আই ক্লেম, আমার একটা দাবি আছে। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, তুমি যে আশাগুলো দিয়েছিলে আমাকে রিলেশনশিপ করার সময়, তুমি আমাকে অনেক আশা দিয়েছিলে যে আমরা একসাথে ঘর বাঁধবো, আমাদের 10টা ছেলে মেয়ে হবে, ঠিক আছে, তারপর আমরা ঘুরতে যাব, হানিমুনে যাব,
তারপর আমি যখন বাড়ি ফিরে আসবো, তুমি আমার জন্য গরম গরম চা বানাবে, আমরা বসে চা খাবো। এই যে আশাগুলো দিয়েছিলে, সেইগুলোর কি হলো বলো? সেইগুলোকে তুমি নিয়ে নাও। আমি এইটাই দাবি করছি, আই ক্লেম, টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। যে আশাগুলো তুমি দিয়েছিলে সেগুলোকে তুমি ফিরিয়ে নাও। অনলি এ মেমোরি অফ দ্য সেম, ওই স্মৃতিটা, ওই মেমোরিটা, বুঝতে পারলে কি না, ওটা তুমি নিয়ে নাও। অ্যান্ড দিস বিসাইড ইফ ইউ উইল নট ব্লেম, এছাড়া আমি আর কোনো তোমাকে ব্লেম দেবো না, বুঝতে পারলে কি না? এছাড়া আমার আর কোনো দোষারোপ দেওয়া নেই, আমি তোমার কোনোভাবেই আর দোষ দেবো না। ইউর লিভ ফর মি, দেখো, ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। আর শেষ একটা আবদার রয়েছে আমার, শেষ একটা দাবি রয়েছে আমার তোমার কাছে। ইউর লিভ ফর ওয়ান মোর, ওয়ান মোর, আরো একটা আমার কাছে, তাহলে দুটো দাবি রয়েছে। যে আশাগুলো তুমি দিয়েছিলে সে আশাগুলো তুমি ফেরত নাও। যে চা খাবো, ঘুরতে যাব, ঘুরে বেড়াবো, একসাথে থাকবো, ওই যে আশাগুলো দিয়েছিলে রিলেশনশিপ চলাকালীন, সেগুলো সব তুমি ফেরত নিয়ে নাও, ওই আশাগুলো। আর আরেকটা দাবি রয়েছে, ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। আরেকটা আমার দাবি রয়েছে যে আমার সাথে শেষবারের মতো তুমি লাস্ট রাইডিং করো, আমার সাথে শেষবারের মতো তুমি লাস্ট রাইডিং করো, মানে আমার সাথে শেষবারের মতো ফিজিক্যাল রিলেশনশিপ করো, বা আমার সাথে শেষবারের মতো লেটস হ্যাভ সেক্স ফর দ্য লাস্ট টাইম, টু বি অনেস্ট, এইরকম ভাবে বলছে, বুঝতে পারলে কিনা? তাহলে কি শেষবারের মতো আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করো, এইটা বলছে, বোঝা গেছে? তাহলে প্রশ্ন আসতে পারে যে তার দাবি কি কি ছিল? একটা ছিল না, দুটো দাবি ছিল। কি কি দুটো দাবি? যে সমস্ত আশাগুলো দিয়েছি সেগুলোকে ফিরিয়ে নাও, ওইগুলো আমার কষ্ট দিচ্ছে, ওইগুলো ফিরিয়ে নাও। আর 2 নাম্বার হচ্ছে আমার সাথে লাস্ট টাইমের জন্য লাস্ট রাইড করো। এখন দ্য রিজেক্টেড লাভারও জানে প্রথম দাবিটার কিছু হবে না, আশাগুলো দিয়েছিল এটা কী করে ফিরিয়ে নেবে। দ্বিতীয় দাবিটা কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে এই হলো ফার্স্ট প্যারাটা। হোপফুলি ফার্স্ট প্যারার মধ্যে কার কোনো অসুবিধা নেই। যদি কারো অসুবিধা আছে আমাকে বলো, আমি সেগুলো ক্ল্যারিফাই করছি। কমান গাইজ, বলো কার কি অসুবিধা আছে। চলো তাহলে এবার 2 নাম্বার প্যারাতে আসা যাক, দ্বিতীয় প্যারাতে, ঠিক আছে? 2 নাম্বার প্যারা, মাই মিস্ট্রেস বেন্ড দ্যাট ব্রোজ অফ হার্স। মাই মিস্ট্রেস, আমার প্রেয়সী, মাই মানে আমার, মিস্ট্রেস মানে প্রেয়সী, আমার মিস্ট্রেস, বেন্ট মানে বাঁকালো, দ্যাট ব্রোজ মানে কি আইব্রো, যে আইব্রোজ করতে যাও তোমরা, যাও না সে বিউটি পার্লারে আইব্রোজ করতে যাও, এটাকে ব্রো বলে কি না, ব্রোজ, আইব্রোজ অফ হার। আমার প্রস্তাব শুনে, আমার কথা শুনে আমার প্রেয়সী ভুরু বাঁকিয়ে দিল, বুঝতে পারলে কিনা? কেন? ও একটু কনফিউশনে পড়ে গেছে, কারণ আজ তো ব্রেকআপ করতে এসেছি, আজকে আমি ব্রেকআপ করতে এসেছি, সম্পর্ক ছেদ করতে এসেছি, তাহলে আমি কেন ওর সাথে আর ফিজিক্যাল রিলেশনশিপ করবো, এইটা একদিকে ভাবছে ও। আর আরেকদিকে ভাবছে যে ছেলেটার সাথে আমি তো অন্যায় করেছি, তো ঠিক আছে লাস্টবারের মতো তার দাবিটা মেনেও নি, এইরকম ভাবছে। তো সেই জন্য সে তার ভুরু কোঁচকালো, এটাই বলছে মাই মিস্ট্রেস, আমার প্রেয়সী, বেন্ড দ্য ব্রোজ অফ হার। বেন্ড দ্য ব্রোজ অফ হার মানে হলো সে তার ভুরু কোঁচকালো, রাইট? কেউ যদি তার ভুরু কোঁচকায় সে মানে সে কিছু ভাবছে, বুঝতে পারলি কিনা? সে ভাবতে শুরু করছে। দোজ ডিপ ডার্ক আইজ, সেই কালো গভীর চোখের মধ্যে প্রাইড ডিমিওর, সোয়ের প্রাইড ডিমিওর, অহংকার দেখা গেল। কালো চোখের মধ্যে, সেই প্রেয়সীর কালো চোখের মধ্যে অহংকার দেখা গেল। মানে সে যখন ভেবেই নিয়েছে আজ ব্রেকআপ করবো, আমি কেন তাহলে ওর সাথে আজ ফিজিক্যাল রিলেশনশিপ করবো, এই অহংকারটা তার মধ্যে দেখা গেল, বুঝতে পারলি কিনা? ডিমিউর মানে দেখা যাওয়া বা ঝলক দিল, তার গভীর কালো চোখে প্রাইড মানে অহংকার ঝলক দিল। when pity would be softened through, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মনে দয়া সৃষ্টি হলো, সিম্প্যাথি, সহানুভূতি সৃষ্টি হলো, বুঝতে পারলি কিনা? কি তৈরি হলো? সহানুভূতি তৈরি হলো। when pity, যখন সহানুভূতি, would be softening through, সহানুভূতি বা দয়া তার মন গলিয়ে দিল কিছুক্ষণ পর, তার মনে দয়া হচ্ছে প্রেমিকটার জন্য। ফিক্সড মি ব্রিদিং while or two with life or death in the balance। এবার মেয়েটা যখন ভাবছে যে কি করব, একদিকে তার দয়াও হচ্ছে, আরেকদিকে সে সম্পর্ক ছেদ করে কেন রিলেশনশিপে যাবে আরেকবার, ফিজিক্যাল রিলেশনশিপে, এইটা ভাবছে। এবং তার চোখের মধ্যে একটা অহংকার দেখা যাচ্ছে। তখন যে প্রেমিক বেচারা রয়েছে, ঠিক আছে,
দ্য রিজেক্টেড লাভার যে রয়েছে, ও যেন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। ও নিজের অবস্থাটাকে তুলনা করছে যেন আই এম বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, যেন জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। ও যদি অ্যাকসেপ্ট করে দেয় আমার প্রপোজালকে, আমি বাঁচলাম। এবং শেষবারের মতো আমি সেই উপলব্ধিটাকে এবং ফিজিক্যাল রিলেশনশিপটাকে যেটা করব, সেটা আমি জীবনের স্বর্ণ কোটরে সুরক্ষিত রাখবো। তাহলে আমার জীবন রয়ে গেল। আর যদি না বলে দিল, প্রত্যাখ্যান করে দিল, চলে গেল, তাহলে আমি মরলাম। আমার জীবনে আর কোনো স্বর্ণ স্মৃতি রইল না। এটাও ভাবছে। তাহলে কি বলছে ছেলেটা বা দ্য রিজেক্টেড লাভারটা যেন লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে দাঁড়িয়ে আছে, ব্যালেন্সিং পজিশনে, ভারসাম্য করছে। রাইট। কিন্তু কি হলো, একটু পরে সেই মহিলা, সেই দ্য লেডি লাভ, তাকে সম্মতি জানালো, তাকে হ্যাঁ বলে দিল। দ্য ব্লাড রিপ্লেন্স মি এগেন, আমার সারা দেহে আবার রক্ত ফিরে এলো। আমার টেনশনে রক্ত শুকিয়ে গেছিল, এখন যখন সে হ্যাঁ বলে দিল আমার প্রস্তাবে, তখন আমার সারা দেহে রক্ত প্রবাহ শুরু হলো। দ্য ব্লাড রিপ্লেন্স মি এগেন, রক্ত প্রবাহ আবার শুরু হলো আমার দেহে। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ইন ভেন, আমার শেষ আশাটা, আমার শেষ চিন্তাটা, আমার শেষ প্রস্তাবটা অন্তত পক্ষে নষ্ট হলো না, বা শেষ প্রস্তাবটাকে অন্তত সে রাখলো। আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, আমার প্রেয়সী, আমার প্রেমিকা, আমার গার্লফ্রেন্ড এবং আমি সাইড বাই সাইড, পাশাপাশিভাবে এবার লাস্ট রাইডিং করবো। লাস্ট রাইডিং মানে সেক্সুয়াল অ্যাক্ট, ঠিক আছে। শ্যাল বি টুগেদার, একসাথে থাকবো। ব্রিথ, একসাথে নিঃশ্বাস নেব। অ্যান্ড রাইডিং, একসাথে রাইড করব। সো ওয়ান ডে মোর, তাই আরো একদিনের জন্য, আই ডিফাইড। সো ওয়ান ডে মোর অ্যাম আই ডিফাইড, তাই আরো একদিনের জন্য আমি সম্মান পেলাম তার কাছ থেকে। আজকেই ব্রেকআপ হয়ে যাচ্ছিল, কিন্তু আরো একটা দিনের জন্য আমি তার চোখে সম্মানিত হলাম। তার কারণ তুমি কাউকে সম্মান করছো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু তুমি তাকে এতটা সম্মান ভালোবাসা করছো যে ইউ আর রেডি টু শেয়ার ইউর বডি উইথ দ্যাট পারসন, দ্যাট লেভেল ইজ ডিফারেন্ট। বুঝতে পারলে কিনা? তো সেই রকম আরও একটা দিনের জন্য আমি তার কাছ থেকে সম্মান পেলাম। কার কাছ থেকে সম্মান পেলাম? ওই লেডি লাভের কাছ থেকে, প্রেয়সীর কাছ থেকে। হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, কে বা জানে যদি আজকেই পৃথিবী শেষ হয়ে গেল আমাদের জন্য, কে বা জানে আজকেই যদি আমরা মরে গেলাম দুজনে, কে বা জানে আজকেই পৃথিবী ভেঙে গেল, আজকেই সব কিছু শেষ হয়ে গেল, কে বা জানে কাল কে দেখেছে, আজকেই যদি শেষ হয়ে গেল। তাহলে এইটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ। এই যে প্রেমিকটি রয়েছে তার মধ্যে তুমি কয়েকটা কোয়ালিটি দেখতে পাবে যে রিজেক্টেড লাভারটা রয়েছে। প্রথম কথা যে ফ্যাটালিস্ট মানে যে ভাগ্যের উপর নির্ভরশীল, যে ভাগ্যে যা কপালে লেখা আছে তাই ঘটবে এইটা যে বিশ্বাস করে তাকে ফ্যাটালিস্ট বলে। তো এই প্রেমিকটা একটা ফ্যাটালিস্ট। 2 নম্বর পজিটিভ ওপিনিয়ন রাখে, ঠিক আছে, খুবই পজিটিভ। 3 নম্বর হচ্ছে অপটিমিস্টিক, মানে আশাবাদী, খুব বেশি আশাবাদী। 3 নম্বর লজিক্যালিটি আছে এর মধ্যে, এ লজিক দিয়ে বুঝে সব কিছু ব্যাখ্যা করে। 4 নম্বর ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট রয়েছে এই প্রেমিকটার মধ্যে, দার্শনিক চিন্তা ভাবনা রয়েছে কিছু, এবং শেয়ারিং দ্য কনসেপ্ট অফ সাকসেস অ্যান্ড ফেলিওর। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাবো সফলতা কাকে বলে, ব্যর্থতা কাকে বলে, এই বিষয়ে নিজের মত প্রকাশ করবে এই প্রেমিকটি। তাহলে 2 নম্বর প্যারা পর্যন্ত একেবারে পরিষ্কার। দেখে নাও কার কি অসুবিধা আছে আমাকে বলো। কাম অন গাইস, ব্রেক নিলাম আমি। আসল ব্যাপার হচ্ছে আমাদের দ্য লাস্ট রাইড টুগেদার হচ্ছে পড়ানো, ইংলিশ অনার্সের রয়েছে। তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কেউ রয়েছে বা এসকেভিউ ইউনিভার্সিটি রয়েছে, তাহলে আমাদের সাথে অনলাইন টিউশনে জুড়তে পারো। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান জয়েন আস গাইজ। ফোন নাম্বার শেয়ার করলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলাম। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান জয়েন আস। অলরাইট, 8926939467, 8926939467। যারা এসকেভিউ ইউনিভার্সিটি রয়েছে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি রয়েছে, বা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, ইয়েস ইউ ক্যান জয়েন আস গাইজ থ্রু অনলাইন। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমাদের ব্যাচ রয়েছে, এবং সেখানে আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলোকে ভালো করে ভেঙে ভেঙে বুঝি এবং জিনিসগুলোকে ক্লিয়ার করি। তোমরাও চাইলে জুড়তে পারো। ফোন নাম্বার তো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলাম। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইটস এ ভেরি worthy channel, you may share it also, and you may consider it subscribing it. Thank you very much indeed.